অনেকদিন পরে আসলাম, একটু ব্যক্তিগত কাজ ছিল। তো যাই হোক, আহ কয়েকটা কথা এই এসআইআর এর মধ্যে বেশ কিছু কথা তো হাওয়ায় ভাসছে। যেমন ধরুন, জানলাটা খোলা থাকলেই 2002 সালটা এই কদিন যে শুনেছি, এবং তারপরে নানান অশান্তি, নানান রকম মানুষের কোয়ারি, সেগুলো সব কানাঘুষো কানে আসছে। সেইটা ক্রমশ একটু কমছে, আজকেও শুনেছি কমছে, কিন্তু তার মধ্যেও যে কথাটা আহ আমাকে বেশ তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, কয়েক সপ্তাহ আগের কথায় বোধহয়, এবং একটা বোধহয় এক সপ্তাহ আগে। সেইটা একটা, ওই যে ভূমিকম্পের পরে একটা কি যেন বলে না শব্দ, যে আফটার এফেক্টের মতন একটা কিছু শব্দ থাকে, যে ভূমিকম্পটা হয়ে যাওয়ার পরেও তার একটা আরেকবার কিছু হতে পারে। তো সেই রকম আমাদের মুখ্যমন্ত্রীর কিছু কথা, উম, অনেকেই বলছেন যে ওনার কথা বলার স্টাইল বা কিছু, সেটা আমরা প্রায় 15 বছর হতে চললো, সেটা অন্যান্য মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করাই চলে না, একটা নিজস্ব স্টাইল। কিন্তু কথার যে বলে ফেলা, তারপরে ওই চেয়ার থেকে আমরা যারা সাধারণ মানুষ তাদের উপর একটা এফেক্ট হয়। ওই ভূমিকম্প হয়ে যাওয়ার পরে যেমন একটা কি বলে না, কি এফেক্ট হয়, সেই রকম। তো সেই এফেক্টের চোটে আমি কথাগুলো তো ভুলতে পারছি না বলেই আপনাদের সঙ্গে আবার সেগুলো ঝালিয়ে নেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে 2-3 সপ্তাহ আগে সেই অর্জুন পুরস্কার, ওই যে আমাদের সেই সোনার মেয়ে ক্রিকেটের, তার সম্বর্ধনায় হট হট করেই একটা আর একজন আমাদের সোনার মেয়ের অর্জুন পুরস্কারের প্রসঙ্গটা যে কেন এলো, তিনি আনলেন, সেটা আজ পর্যন্ত খুব ভালোভাবে মাথায় ঢুকছে না। মানে বারবার নিজেকে একলা থাকি বলে আরো প্রশ্ন করছি, যে আচ্ছা, ওই প্রসঙ্গটা আসার দরকার কি ছিল? দেখুন, মুখ্যমন্ত্রীর চেয়ারটা এতটাই দামি যে তার যদি খুব লাইভ একটা বক্তৃতাও হয়, নিশ্চয়ই তিনি মেপে ঝুপে আসেন যে মোটামুটি কি বলবো। মানে আমি আপনি কোনো একটা জায়গায় কথা বলা আর ওই চেয়ার থেকে কথা বলা, তার মধ্যে তো অনেক তফাৎ। তাই মুখ্যমন্ত্রীর পোস্ট থেকে যখন উনি কথা বলবেন, সেটা যে খুব একেবারে লিখিত ভাষণ হতে হবে তার কোনো মানে নেই, এবং উনি লিখিত ভাষণ পড়েন না, উনি খুব জীবন্তভাবে নিজের মনের কথাই বলেন। কিন্তু যে প্রসঙ্গটা ওই সোনার ক্রিকেটের মেয়েটির সম্বর্ধনা অনুষ্ঠানে আর এক সাঁতারের দীর্ঘদিনের সোনার মেয়ে পশ্চিমবঙ্গের তথা ভারতের, তার প্রসঙ্গটা আনার খুব একটা জরুরি ছিল না বলেই সাধারণ বুদ্ধিতে মনে হয়। এবং যদি এনেও থাকেন, আহ সেক্ষেত্রে তার উদ্দেশ্যটা কি ছিল, এটাও ভাবছি। যে আমি আপনি আলটপকা একটা কথা বললে সেটা আর কজনের কাছে ছড়াবে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী যখন কথা বলেন, তখন তো তার একটা বিশাল ওজন থাকে। তাহলে সেই কথাটার উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, আমি যদি ধরেও নিই যে বুলা চৌধুরী কোনো একটা সময় দেখা করতে গেছিলেন, এবং কোনো একটা সময় হয়তো মনেও করিয়ে দিয়েছিলেন, এটা যদি ধরেও নিই যে দিদি, আমি অর্জুনের প্রায় যোগ্য হয়ে গেছি, দেখবেন, এরকমও যদি বলে থাকেনও, যদিও জানি না এরকম বলেছিলেন কিনা, কিন্তু মুখ্যমন্ত্রীর কথার ধরন দেখে যদি এইটুকুও মনে করে নি, কিন্তু মুখ্যমন্ত্রীর ডেলিভারিটা মারাত্মক ছিল। মানে এরকমই একটা কথা বলেছিলেন যে আমার এবার অর্জুন চাই, সম্ভবত এরকম, আমার কাছে ক্লিপিংটা নেই। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপেও যদি কেউ এরকম আবদার করে থাকে প্রাইভেটলি, আমরা কোনোদিন সেইটাকে ফ্লাশ করি কোথাও জনসমক্ষে? কারণ এটা একটা ব্যক্তিগত উম আবদার বা কিছু থাকলেও থাকতে পারে, সেটাকে এতদিন পর কোনো প্রসঙ্গের বাইরে গিয়ে এনে একজন সোনার মেয়ের সংবর্ধনায় কোনো না কোনো ভাবে আরেকজন বেশ বয়স হয়ে গেছে সিনিয়র সেই সোনার মেয়েকে কিছুটা হলেও তো খাটো করা হয়েছে। এবং তার সঙ্গে তার ব্যক্তি জীবনের যে ইকুয়েশন, অর্থাৎ তার যে
পতিদেবতা, তিনি আরেকজন বিখ্যাত সাঁতারু। তারা সবাই এখন সিনিয়র, এবং বুলা চৌধুরী নিজেও বলেছেন তিনি দিদি ঠাকুমা হয়ে গেছেন। তার ব্যক্তিগত জীবনটা ওই রকম একটা সম্বর্ধনা অনুষ্ঠান সরকারি লেভেলে বা সিএবির লেভেলে, যাই বলুন, কি মানে ছিল এইটা? এই প্রসঙ্গে আসলাম তার কারণ এই কয়েকদিন আগে আবার টেলি একাডেমির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আবার একটা আলটপকা মন্তব্য করেছেন, যে মন্তব্যটা মানে ওই দরাদরির সঙ্গে মেলে। অর্থাৎ আমরা যখন জিনিস টিনিস কিনি আগেকার দিনে, এখন তো সব ব্র্যান্ডেড, এখন সবাই বাড়িতে দিয়ে যায়, আগে থেকেই পয়সা কেটে নেয় বা কিছু করে, দরাদরির চান্সই নেই। কিন্তু ওই দরাদরির যে যুগ ছিল, হ্যাঁ, সেখানে যখন আমরা কেউ একটু ঠকে যাওয়ার প্রশ্ন আসছে বা একটু কম পাওয়ার প্রশ্ন আসছে, তাকে আমরা ওই শব্দটা বলতাম। তো আমরা চেষ্টা করব সেই ক্লিপিং এর অংশটা একটু আপনাদের শোনাতে, দেখি পারি কিনা। আজকে হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য। যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন, আবার পুষিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো করে কাজ করুন। থ্যাংক ইউ সো মাচ। উচ্চারণ করতে অন্তত আমাদের সেই ডাউন টু আর্থ মুখ্যমন্ত্রী, যার একটা পাশের বাড়ির দিদির ইমেজ আছে, তিনি হয়তো পপুলারিটির জন্যই ওই শব্দগুলো ইউজ করেন, যেটা মুখ্যমন্ত্রী মুখ থেকে বেরোনোটা খুব একটা ভালো লাগে না। কিন্তু এইখানেও আবার মানে যারা যোগ্য তারা পুরস্কার পেলেন, আর যারা যোগ্য হয়তো না, তারা যখন যোগ্য হবেন পুরস্কার পাবেন, এই ধরনের কথা বললেই হতো। কিন্তু বললেন যে পুষিয়ে দেবেন। আচ্ছা, তাদের আরেকবার ছোট করা হলো। তারা তো যথেষ্ট যোগ্যতার সঙ্গেই একদিন না একদিন পুরস্কারটা পাবেন, সেটাই তাদের হওয়া উচিত। কিন্তু পুষিয়ে দেবেন কথাটা, সেটা কিরকম শোনালো? আসলে দরাদরিটা 2011 থেকে আমরা কিন্তু দেখছি। ধরুন আহ প্রথম যুগে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে আসতে হবে, এবং কিরম লোককে নিয়ে আসতে হবে? জেতা এমএলএ কে, না জেতা এমএলএ কে না। তো কংগ্রেস থেকে জেতা এমএলএ কে এদিকে নিয়ে আসতে হবে, এবং জেতা এমএলএ না আসবে ডাকসাইটের নেতাকে, সিনিয়র নেতাকে। তখন কি হলো না, কেস দিয়ে দেওয়া হলো। এই আমলে গাঁজা কেস, শ্লীলতাহানি কেস, এমনকি খুনের কেসও দিয়ে দেওয়া যায়, হয়। এ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো আছেই, আর যাদের হয়েছে তাদেরও আছে। তো সেই যে বিখ্যাত মানুষ ভূঁইয়া, তিনি কংগ্রেসের সিনিয়র নেতা, ডাক্তার মানুষ, অনেক প্রবীণ সেই নেতা, যিনি সেই মঙ্গলকোটে সেই কাদার মধ্যে পড়ে গিয়ে বুদ্ধবাবু বাঁচান বলে দৌড়েছিলেন, তিনি কিন্তু সুর করে চলে আসলেন। সেই যে একটা কি কেস হয়েছিল না, এবং তারপরে সেই পুষিয়ে দেওয়াটা কিন্তু হয়েছে। অর্থাৎ কেসটাও উঠে গেছে, তারপর তাকে মন্ত্রী সন্ত্রীও করা হয়েছিল, পুষিয়ে দেওয়াটা কিন্তু চলছে। তো এরকম কংগ্রেস হয়েছে। এমনকি সেই যে শঙ্কর সিং, তাকে কংগ্রেসের, যিনি একেবারে অহিনকুল সম্পর্ক ছিল আমাদের মুখ্যমন্ত্রী যখন যুবনেত্রী ছিলেন কংগ্রেসের, তাকে কিন্তু পিএসসির চেয়ারম্যান, মনে রাখবেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, তৃণমূলে নিয়ে এসে করা হলো। অর্থাৎ ওই পোস্টটা বিরোধী দলের থেকেই করা হয়। কিন্তু ওই যে এই দল বিরোধী, যে কিছুদিন আগে এই মুকুল রায়ের ক্ষেত্রে হলো, হেরে গেলেন আদালতে গিয়ে, সেই ব্যাপারগুলো তো হয় না। সুতরাং দেখে দেখে পিএসসির চেয়ারম্যান ওইরকম দল বদলুকে, যিনি বিধানসভায় কোনখানে বসবেন ঠিক বুঝতে পারেন না অফিসিয়ালি, তো সেই রকম মানুষকে পুষিয়ে দিয়ে পিএসসির চেয়ারম্যানটাও করা হলো, আবার বলাও হলো যে বিরোধী দলের এমএলএ কেই করা হয়েছে। তো এরকম কত বলবো, প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে সেই যে কংগ্রেসের সাবিত্রী মিত্র, কোন এক 21শে জুলাইতে পতাকা ধরলেন, তারপরেই মন্ত্রী। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বেলাও তাই হয়েছে। বেশি দিন উনি টিকতে পারেননি ওই ট্যুরিজম মন্ত্রী, কিন্তু হয়েছিলেন। অর্থাৎ শুধু জেতা এমএলএ কে আনলে হবে না, তাকে পুষিয়েও দিতে হবে। তো এই পোষানোর কথা যদি বলি, তাহলে এরকম আরো উদাহরণ দেওয়া যায়।
নানান ক্ষেত্রে আমাদের এই আমলে। সুতরাং এই যে ধরুন সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ সেই যে দাগিদের একটা চেষ্টা করা হয়েছিল যে কারোর চাকরি যেতে দেব না, একেবারে সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত বিল ছিল এনে হয়তো করা হতো, সেটা তো হলো না। তো অসংখ্য উদাহরণ আছে নানান ভাবে। কিন্তু একটা সময় মনে হয় যে যে অঘটনগুলো এই আমলে ঘটলো এবং সেটা মানে সরকারি অপদার্থতায়, কোনো না কোনো মিসম্যানেজমেন্টে, কোনো না কোনো অপদার্থতায়, সেইগুলোকে আপনি কি করে পুষিয়ে দেবেন সেটাও খুব জানতে ইচ্ছা করে। যেমন দাড়িভিটের সেই বাচ্চাগুলো যে পুলিশের ম্যান হ্যান্ডলিং এ সেই স্কুলের মধ্যে যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, যারা হিন্দু হয়েও এখনো কবরে শুয়ে আছে, কখন তাদের আরেকবার পোস্টমর্টেমে যদি লাগে। সেই যে আনিস খান, তার বিচার হয়নি, কামদুনির অত্যাচারের বিচার হলো না, বেরিয়ে গেল, বরুণ বিশ্বাস হলো না, আরজি কর তো হলো না, এমনকি ভোট পরবর্তী সন্ত্রাসে সেই সন্দেশখালীর ওইদিকে যারা গায়েব হয়েছিলেন তাদেরও পুষিয়ে দেওয়া গেল না, মানিকতলায় অভিজিৎ সরকারের হলো না। এগুলো কিভাবে পুষিয়ে দেবেন এটা খুব জানতে ইচ্ছা করে। অর্থাৎ এই যে শব্দ বন্ধ, পুষিয়ে দেব, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন বেরোয় তখন কিন্তু ভয় লাগে যে এই রকম কম্প্রোমাইজের জন্য আমাদের ঘরে ঘরে কত ক্ষতি হয়ে গেল, সেটা একটু ভেবে দেখবেন। আর যাবার সময় কতগুলো ক্লিপিং দেখাবো, যাকে এই পৃথিবীতে 1 বছর আগে চলে যেতে হয়েছে, আরো কত কি ঘটে গেল, তাকে আর সেই দুর্ভাগ্য নিয়ে দেখতে হবে না, আমি আপনি দেখব। কিন্তু তারই মাঝে তিনি অনেক আশঙ্কা করে যে কথাগুলো বলে গেছিলেন, তার মধ্যে এই আভাসগুলো হয়তো আছে, একটু দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তুমি টিএমসি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার। তোমার বই উদ্বোধন করতে যায় এই রাজ্যের বাংলা একাডেমির চেয়ারম্যান, যে একাডেমির মেম্বার মিস্টার আবুল বাশার। আবুল বাশারকে চেয়ারম্যান না করে বাংলা একাডেমির, শীর্ষেন্দু মুখার্জিকে বাংলা একাডেমির চেয়ারম্যান না করে কেন ব্রাত্য বসু ওখানে আপনার চেয়ারম্যান হবেন? তার সময় হচ্ছে কি অনুব্রত মণ্ডলের জীবনী উদ্বোধন করার। অনুব্রত মণ্ডলের জীবনী এই তাত্ত্বিক নেতা, এই ইন্টেলেকচুয়াল নেতা তিনি উদ্বোধন করেছেন। আপনার হিউম্যান রাইটস কমিশন আজ অব্দি গেছে, আপনার লীনা গঙ্গোপাধ্যায় একবার গেছে, তিনি চিত্রনাট্য লেখার জন্য ব্যস্ত। আপনি একবার ছুটে যেতে পারতেন, আপনি তো একবার শশী পাজাকে পাঠাতে পারতেন, আপনি তো একবার কাকলি দিকে পাঠাতে পারতেন, আপনি তো একবার চন্দ্রিমা ভট্টাচার্যকে পাঠাতে পারতেন। কোনো মহিলা মন্ত্রীকে তো আপনি পাঠাননি, কোনো মহিলা এমপিকে পাঠাননি। আপনার এমপি কি করছিল? নুসরাত জাহান টিকটক করছিল। তখন সেখানকার প্রশাসনিক প্রধান, যিনি চেয়ারম্যান ঝালদা মিউনিসিপ্যালিটির, সেই আগরওয়ালের সঙ্গে উনি চটুল কথাবার্তা বলছেন। তোমার প্রাণায়াম করে তুমি কেন করো? তোমার ভুঁড়ি বাড়ছে কেন? তুমি কটা প্রাণায়াম করো? এই ধরনের চটুল জিনিস ওই ধরনের প্রশাসনিক মিটিংয়ে শোভা পায় না মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আপনাকে খুব